হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব এমন 5টি কারণ সম্পর্কে যেসব কারণে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এমন কিছু কথা বলেছেন যেই কথা থেকে আওয়ামী লীগের ফিরে আসার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। ডক্টর ইউনূসের একটা কথা খুবই লক্ষণীয়। তিনি বললেন, রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে আমরা কোনো সংস্কার ছাড়াই নির্বাচন দিয়ে দিব। তার চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলেছেন, উপদেষ্টা পরিষদের অনেকেই দ্রুত উপদেষ্টা পদ থেকে বের হয়ে যেতে চাচ্ছেন। একই কথা তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলেছিলেন। এখন পর্যন্ত অনেকগুলো সংস্কার কমিশন করলেও ঠিক কী বিষয়ে সংস্কার করা হবে সেটি এখনও জাতির সামনে স্পষ্ট করেননি অন্তর্বর্তীকালীন সরকার। তার মধ্যেই ডক্টর ইউনূস তার আগের কঠোর অবস্থান থেকে সরে এলো। আগে ডক্টর ইউনূস সংস্কারের প্রশ্নে খুবই দৃঢ় অবস্থানে ছিলেন। অনেকবার বলেছেন সংস্কারের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন তিনি। আপাত দৃষ্টিতে অনেকেই মনে করছেন সংস্কারের প্রসঙ্গ থেকে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার সরে যেতে পারে। অর্থাৎ দুই দল কেন্দ্রিক যে রাজনীতি সেটার আমূল পরিবর্তন করার সংকল্প থেকে সরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সংস্কার কার্যক্রমের উপরেই নির্ভর করে ভবিষ্যতে আওয়ামী লীগের ফিরে আসা বা না আসার বিষয়টি। তবে বাংলাদেশের রাজনীতিতে একটানা দুইবারের মতো ক্ষমতায় আসার নজির নেই। বাংলাদেশের মানুষ 5 বছর পর পর সরকার পরিবর্তন করতে পছন্দ করে। 1991, 1996, 2001 ও 2008 সালের নির্বাচনের ফলাফল থেকে এই বিষয়টি স্পষ্ট যে এদেশের মানুষের অধিকাংশই বিগত সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে থাকে। বাংলাদেশের রাজনৈতিক ঐতিহ্যে 5 বছর দেশ চালালে সেই সরকারের রাজনৈতিক দলের প্রতি মানুষের অনেক ক্ষোভ তৈরি হয়। ডক্টর ইউনূস এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার আগে পর্যন্ত যেরকম জনপ্রিয় ছিল, এখন মাত্র 3 মাসেই তার জনপ্রিয়তা অর্ধেকেরও বেশি কমে গেছে। সেনাবাহিনী মোতায়েন করেও দেশের বিশৃঙ্খলা ঠেকাতে পারছে না। শেখ হাসিনার শাসনামলে দেশে যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল তা বর্তমানের সাথে মিলছে না, যেটি ডক্টর ইউনূসের জনপ্রিয়তা কমার অন্যতম কারণ। ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, যিনি কিনা শান্তিতে নোবেল বিজয়ী, তার জনপ্রিয়তা যদি এত দ্রুত কমে যায় তাহলে তারেক রহমানের ক্ষেত্রে কি হবে একবার ভেবে দেখতে পারেন। দেশের সকল মানুষের একমাত্র ভরসাস্থল হলো প্রধানমন্ত্রী। যেখানে এই পদে ডক্টর ইউনূস সফল হতে পারছে না, সেখানে তারেক রহমানকে নিয়ে কিভাবে স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ। তারেক রহমানের ব্যর্থতা ও জনপ্রিয়তাই হবে শেখ হাসিনার ফিরে আসার মূল কারণ। বর্তমানে এটা প্রায় নিশ্চিত, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। সেক্ষেত্রে তারেক রহমানই বাংলাদেশের সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী। অনেকেই বলতে পারেন আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। আসলে বিষয়টি এত সহজ নয়। সরকার চাইলে যে কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখতে পারে বা রাজনৈতিক দলকে নিষিদ্ধও করতে পারে। কিন্তু যেই দলের প্রতি মানুষের সমর্থন ও ভালোবাসা থাকে সেই দলকে নিশ্চিহ্ন করা যায় না। 2008 সালের নির্বাচনে বিএনপি মাত্র 30টি আসনে জয়ী হয়েছিল, যেখানে আওয়ামী লীগ প্রায় 230টি আসনে জয় পেয়েছিল। অর্থাৎ 2008 সালের নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যায় সেই সময় বিএনপির চেয়ে আওয়ামী লীগ কতটা জনপ্রিয় ছিল। আবার 5 বছর পর 2013 সালে দেখা গেল আওয়ামী লীগের চেয়ে বিএনপি জনপ্রিয় হয়ে উঠেছে। এটার মূল কারণ হলো ক্ষমতাসীনদের প্রতি এক শ্রেণীর মানুষদের ক্ষোভ। নানা কারণে মানুষের মধ্যে এই ক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষোভের কারণেই 5 বছর পর সরকার দলীয় রাজনৈতিক দল চরম অজনপ্রিয় হয় এবং বিপরীতে সেই দলের মূল প্রতিপক্ষ রাজনৈতিক দলের জনপ্রিয়তা বাড়তে থাকে। তাহলে চলুন এমন 5টি কারণ সম্পর্কে জেনে নিই যেসব কারণে আবারও ক্ষমতায় আসতে পারে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। আমাদের এই তালিকার 5 নম্বর কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন বাড়তে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বলতে বোঝায় তারা যদি কোনো রকম সংস্কার করতে না পারেন সেটি তাদের বড় ব্যর্থতা। তাছাড়া দেশের শৃঙ্খলা ও দেশের সম্পূর্ণ পরিবেশ নিয়ন্ত্রণে না রাখতে পারলে সেটিও তাদের জন্য একটি অন্যতম বড় ব্যর্থতা। আমাদের এই তালিকার 4 নম্বর কারণ হলো প্রকৃত বিরোধী দল। বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আওয়ামী লীগ যদি সেই নির্বাচনে অংশ না নেয় তাহলে সংসদে প্রকৃত বিরোধী দল থাকবে না। সেক্ষেত্রে বিএনপির ঐতিহাসিক মিত্র জামায়াত ইসলামীকে বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। যেহেতু জামায়াত ইসলামীর মতো এত বড় পার্টি আর নেই বিএনপির হাতে, তাই এই দলকেই বিরোধী দল করতে হবে বিএনপিকে। সংসদে একটা বিরোধী দল থাকতে হয় বাধ্যতামূলক, কিন্তু নামের বিরোধী দল ও প্রকৃত বিরোধী দলের মধ্যে পার্থক্য থাকে। তাছাড়া
কোনো ইসলামিক দল সংসদের বিরোধী দলে থাকলে আন্তর্জাতিক বিশ্বে সেটি বিএনপির ইমেজ নষ্ট করতে পারে। আমাদের এই তালিকার ৩ নম্বর কারণ হলো নির্বাচন কেন্দ্রিক বিশৃঙ্খলা। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে দেশের ইতিহাসে সবচেয়ে বিশৃঙ্খল নির্বাচন হতে পারে এটি। প্রথমত, বিএনপির মধ্যে বহু নমিনেশন প্রত্যাশী রয়েছে। ২০০৮ সালের নির্বাচনেও বিএনপি ৩০০ আসনে ৬০০ জনকে নমিনেশন দিয়েছিল। পরবর্তীতে হয়তো ৩০০ প্রার্থীকে প্রত্যাহার করেছিল। তবে এবারও বিএনপির মনোনয়ন নিয়ে এমন সমস্যা হতে পারে। যদি আওয়ামী লীগ নির্বাচন না করে বিএনপির ভেতরেই অনেক সমস্যা ও সংঘর্ষের সৃষ্টি হবে। তাছাড়া বিএনপির সাথে জামায়াত ইসলামীর প্রার্থীদের নানান ধরনের সমস্যার সৃষ্টি হবে। বিএনপি ও জামায়াত ইসলামী সারা বাংলাদেশে শক্তিশালী অবস্থানে রয়েছে। বর্তমানে বিএনপি এমন অবস্থানে রয়েছে, বলা যায় তারাই ক্ষমতায় আসবে। যেহেতু আগামীতে বিএনপির ক্ষমতা আসা প্রায় নিশ্চিত, তাই এই সময় প্রশাসনের সর্বস্তরে বিএনপির ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হবে। এমনকি বর্তমান পরিস্থিতিতে পুলিশ প্রশাসন স্বাধীন থাকার কোনো কারণ নেই। যেহেতু বর্তমান সরকার বিএনপি সমর্থিত এবং বিএনপি নির্বাচনের পর ক্ষমতায় আসবে, তাই প্রশাসন বিএনপির পক্ষেই থাকবে। সেক্ষেত্রে জামায়াত ইসলামীর প্রার্থীরা ৩০০ আসনের মধ্যে ৪-৫টি আসন পাবে কিনা সেটিই সন্দেহ। কারণ এতদিন বিএনপি আসন ছেড়ে দিত, জামায়াত ইসলামীর প্রার্থীরা আওয়ামী লীগের সাথে সেই আসনে নির্বাচন করত। তবে বর্তমান বাস্তবতায় বিএনপির সাথে জামায়াত ইসলামী নির্বাচন করলে ২-৩টি আসন সর্বোচ্চ পেতে পারে জামায়াত ইসলামী। বিএনপি আসন না ছেড়ে দিলে জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়া অত্যন্ত কঠিন। দেশে এমন কোনো সংসদীয় আসন নেই যেখানে বিএনপির চেয়ে জামায়াত ইসলামী বেশি ভোট পেতে পারে। তাছাড়া বাংলাদেশে অনেক ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে। এসব দলের পক্ষেও বিএনপির প্রার্থীকে হারিয়ে জয়ী হওয়া প্রায় অসম্ভব। নির্বাচনে বিএনপির সাথে বাকি অন্যান্য দলের তুমুল ও রক্তক্ষয়ী সংঘর্ষেরও সম্ভাবনা রয়েছে। আমাদের এই তালিকার ২ নম্বর কারণ হলো প্রশ্নবিদ্ধ নির্বাচন। যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। যদিও বিএনপি ক্ষমতায় আসবে এবং জামায়াত ইসলামী বিরোধী দলে যাবে, তবে সেই নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। কারণ যে নির্বাচনে বিএনপির জয় সম্পূর্ণ নিশ্চিত এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত, সেই নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার কোনো কারণ নেই। সাধারণ মানুষ ও আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না। এছাড়া দেশের একটা বড় অংশ বিএনপি ও আওয়ামী লীগ কারো প্রতি আগ্রহী নয়, তাই সেই সব মানুষও ভোট দিতে যাবে না। এমনকি যারা বিএনপির ভোটার তারাও অনেকেই ভোট দিতে যাবে না। যেহেতু ভোটের মাধ্যমে কোনো দলের ক্ষমতায় আসা নির্ভর করছে না, তাই সেই ভোটের প্রতি মানুষের কোনো আগ্রহ থাকবে না। তাছাড়া বিএনপিও ভাববে না যে তারা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে এবং জনগণও ভাববে না বিএনপিকে মানুষ ভোট দিয়ে এনেছে। আমাদের এই তালিকার সর্বশেষ এবং ১ নম্বর যে কারণটি হলো সেটি হচ্ছে দলীয় অন্তঃকন্দল। এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তীতে বিএনপির মধ্যে অভ্যন্তরীণ অনেক সমস্যা দেখা দিবে। যেহেতু আওয়ামী লীগ রাজনীতিতে নেই, তাই তাদের নিজেদের মধ্যেই বিভিন্ন গ্রুপিং সৃষ্টি হবে। যে কোনো স্থানীয় নির্বাচনেও এটির প্রভাব থাকবে। যেমন জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচন বিএনপির ভিতরে বিরোধ তৈরি করবে। কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির নিজেদের মধ্যে এসব নির্বাচন হবে। আর এই কারণে বিএনপির মধ্যেই অনেক সংঘর্ষ ও মৃত্যুর ঘটনা ঘটবে। উল্লিখিত এই 5টি কারণে বিএনপির চরম অজনপ্রিয় হয়ে পড়বে এবং পরবর্তীতে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতে পারবে। এই বিষয়টি বোঝার জন্য আমাদেরকে বিগত কয়েকটি বছরের নির্বাচনের ফলাফল দেখতে হবে। তাহলে চলুন আমরা দেখে নেই বিগত কয়েকটি বছরের নির্বাচনের ফলাফল। আমরা প্রথমেই যে ফলাফলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। তো সেই নির্বাচনের নিয়েও আমরা এখান থেকেও বুঝতে পারি যে আওয়ামী লীগের আবার ফিরে আসার বিষয়টি। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সহ ৭৫টি রাজনৈতিক দল অংশ নেয়। এই নির্বাচনে ভোট পড়ে ৫৫.৪৫% ভোট। এই নির্বাচনে বিএনপি ১৪০টি আসন পেয়ে জয়লাভ করে। আওয়ামী লীগ ৮৮টি, জাতীয় পার্টি ৩৫টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ 5টি, জাসদ 1টি, ইসলামী ঐক্যজোট 1টি, জামায়াত ইসলামী 18টি পায়, সিপিপি 5টি, ওয়ার্কার্স পার্টি 1টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি 1টি, গণতান্ত্রিক পার্টি 1টি ও ন্যাপ 1টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী 3টি আসনে জয়লাভ করেন। সংসদের মেয়াদ ছিল 4 বছর 8 মাস। তারপরে যদি আমরা পরবর্তী যে নির্বাচনটা দেখি, ষষ্ঠ সংসদ নির্বাচন, এটি ছিল একটি ভুয়া নির্বাচনের মতো, যেটি শুধুমাত্র বিএনপি অংশগ্রহণ করেছিল। তো আমরা সেই নির্বাচনের ফলাফলটাকে বাদ দিই। আমরা যদি সপ্তম সংসদ নির্বাচনে দেখি, দেখতে পারবেন যে
আগের সরকারের কীরকম জনপ্রিয়তা কমে গেছিল সেই নির্বাচনে, সেটাতে 1996 সালের 12 জুনে এই সপ্তম সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসনে জয়লাভ করে। নির্বাচনে ভোট পড়েছিল 74.96%, অর্থাৎ আগের বছরের তুলনায় প্রায় 25% বা 20% ভোট বেশি পড়েছিল এই সংসদ নির্বাচনে। এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচন। 81টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। অন্য দলগুলোর মধ্যে বিএনপি 116টি, জাতীয় পার্টি 32টি, জামায়াত ইসলামী 3টি, ইসলামী ঐক্যজোট 1টি ও জাসদ 1টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে 1টি আসনে। সংসদের মেয়াদও ছিল 5 বছর। তারপর যদি আমরা 2001 সালের যে অষ্টম সংসদ নির্বাচনের ফলাফলটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে অনেকটাই আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু সেখানে কমে গিয়েছিল। অর্থাৎ সেই নির্বাচনে আওয়ামী লীগের পরে কিন্তু আবার পুনরায় বিএনপি ক্ষমতায় চলে এসেছে। সেই নির্বাচনে 2001 সালের 1 অক্টোবরে অষ্টম সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে বিএনপি 193টি আসন পেয়ে সরকার গঠন করে। 54টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয়। বিএনপি বাদে অন্য দলগুলোর মধ্যে আওয়ামী লীগ 62টি আসন পায়, জামায়াত ইসলামী 17টি আসন পায়, জাতীয় পার্টি ও ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট 14টি আসন পায়, জাতীয় পার্টির আরেকটি অংশ পায় 4টি, জাতীয় পার্টির মঞ্জুর যেটা সেটা পায় 1টি, ইসলামী ঐক্যজোট পায় 2টি, কৃষক শ্রমিক জনতা লীগের 1টি আসন পায়। এবং এই নির্বাচনে ভোট পড়েছিল 75.59%। অর্থাৎ 2001 সালের নির্বাচনে আমরা দেখতে পাই যে বিএনপি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছিল এবং বিপরীতে কিন্তু আওয়ামী লীগের আসন সংখ্যা অনেক কমে গিয়েছিল। কিন্তু আমরা আবার যখন 5 বছর পর নির্বাচন হলো, তখন আমরা দেখলাম তার একটি ভিন্ন একটা রূপ, ভিন্ন একটা চিত্র। সেটা হচ্ছে 2008 সালের যে 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে সেটাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল এবং বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সর্বশেষ, তার মধ্যে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হচ্ছে এই নবম জাতীয় সংসদ নির্বাচন, যেটা 2008 সালের। তো এই নির্বাচনে আওয়ামী লীগ 230টি আসন পেয়ে জয়লাভ করেছিল। রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু হওয়ার পর এটি হচ্ছে প্রথম ভোট। এতে 38টি রাজনৈতিক দল অংশ নেয়। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর মধ্যে বিএনপি 30টি, জাতীয় পার্টি 27টি, জাসদ 3টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি 2টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তারা পায় 1টি, জামায়াত ইসলামী পায় 2টি, বাংলাদেশ জাতীয় পার্টি 1টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়ে 4 আসনে। নির্বাচনে ভোট পড়ে 87.13%। অর্থাৎ বাংলাদেশের যে সর্বশেষ যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত যে নির্বাচন, সেই নির্বাচনেই কিন্তু সর্বোচ্চ সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিল, 87.13%। তো এত বিশাল পরিমাণ জনগোষ্ঠীর কিন্তু বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণের ইতিহাস অতীতে আর নেই। এবং এই নির্বাচনটি হচ্ছে প্রথম নির্বাচন, যে নির্বাচন হচ্ছে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন প্রয়োজন হয়েছে নির্বাচন কমিশনে, যার কারণে কিন্তু রাজনৈতিক দলের সংখ্যাও অনেক কমে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর যে আসন পাওয়া, সেই হারটাও কিন্তু অনেক কমে গেছে। তাছাড়া বিএনপির যে জনপ্রিয়তা ছিল, যেখানে তারা 196টি আসনের মতো পেয়েছিল, সেখানে তারা মাত্র 30টি আসনে চলে এসেছে এবং তুমুল অজনপ্রিয় হয়ে গেছে তারা তাদের ক্ষমতায় থাকার সময় এই 5 বছরে। এবং জামায়াত ইসলামীও প্রচণ্ড অজনপ্রিয় হয়ে পড়েছে, তারা মাত্র 2টি আসন পেয়েছিল ওই নির্বাচনে। তো আমরা এই যে নির্বাচনের ফলাফল থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে 5 বছর দেশ চালানোর পরে একটা সরকারের কিন্তু জনপ্রিয়তা আর থাকে না। আর বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে এক ধরনের প্রবণতা কাজ করে, সেটা হচ্ছে সরকার পরিবর্তনের। তারা যেই সরকার হচ্ছে 5 বছর দায়িত্বে ছিল, তাদের প্রতি তাদের এক ধরনের বিদ্বেষ, ক্ষোভ তৈরি হয়। তখন তারা হচ্ছে যে সেই সরকারের যারা অ্যান্টি গ্রুপ রয়েছে, যে বিরোধী দল, প্রকৃত বিরোধী দল রয়েছে, তারা তাকেই হচ্ছে সমর্থন করে এবং তার জনপ্রিয়তা বেড়ে যায়। তো এইটাই বাংলাদেশের রাজনীতি ঘুরে থাকে। তো এই সমস্ত কারণে কিন্তু দেখা গেছে যে এই বর্তমানে যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে সংসদের যে একটা হযবরল অবস্থা হবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা জন্য আওয়ামী লীগেরই জনপ্রিয়তা বাড়বে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা ছাড়া হয়েছে এবং বিএনপি ক্ষমতায় এসেছে। তাই বিএনপির প্রতি যে মানুষের এক ধরনের ক্ষোভ তৈরি হবে, সেই ক্ষোভের কারণে কিন্তু আবারও পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতে পারে। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।